প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়ই। আমি আলপনা ভৌমিক, প্রভাষক সমাজকর্ম, চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল। হয়তো বলবে যে কলেজে প্রথম পদার্পণ করলাম, কলেজে আসতে পারলাম না, এভাবে অনলাইন ক্লাস। আমাদেরও খুব ভালো লাগছে না বন্ধুরা, তোমাদেরকে না দেখতে পেয়ে। তবুও অনলাইন ক্লাসের এই যে বিকল্প একটা ব্যবস্থা, এতে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি আশাবাদী। গত ক্লাসেও তোমাদের পড়িয়েছি সমাজকর্ম, আজকেও তোমাদের সামনে। তোমরা শীত এসে গেছে, সাবধানে থাকবে। বারবার একই কথা বলি, স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুবে। তারপরে সাবধানের মান নাই, যাকে বলে, সাবধানে থাকবে। আর এই সময়টাকে কাজে লাগাও, যে যেটাতে পারদর্শী সেটাতে কাজ করো। পরিবারের সময় দাও, বাবা মার সাথে সময় কাটাও, আত্মীয় স্বজন তাদের সাথে। এখন তো টেলিফোনের যুগ, মানে মন খারাপ না করে একটু পড়াশোনার প্রতিও মনোযোগী হও। শিক্ষার্থীরা, তোমরা যখনই অনলাইন ক্লাস করবে একটা কাগজ কলম সাথে রাখবে, পয়েন্টগুলো টুকে রাখবে। যেহেতু সরাসরি তোমাদের ক্লাস নিতে পারছি না, অনলাইনের এই পয়েন্টগুলো টুকে রাখলে পরবর্তীতে যখন এটা আবার নিজে চর্চা করবে তখন অনেকটাই কাজে লাগবে। তো আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। তার আগে একটা কথা বলি যে সমাজকর্ম তো পেশা, যে কোনো পেশা হতে গেলেই তার কিছু অর্জন করতে হয়, পেশাগত কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তো সমাজকর্মও তেমনি কিছু পেশার মানদণ্ড যদি বিচার করি, সমাজকর্ম পেশার মান অর্জন করেছে। বিশেষজ্ঞরা মনে করছে আমাদের দেশে পুরোপুরি না হলেও বাইরের দেশগুলোতে অনেকটাই পেশা হিসাবে একেবারে স্বীকৃত। তো সমাজকর্ম পড়তে গেলে আমরা একটু পিছনে যেতে হবে। এই আইনগুলো খুব জরুরি, যেগুলো পেশা। আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি বা তোমরা যে সমাজকর্ম পড়ছো, সেই বিষয়ে এই আইনগুলোর অবদান অনেক গুরুত্বপূর্ণ। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতেও থাকে, সৃজনশীল প্রশ্নে থাকে, জ্ঞানমূলক প্রশ্নে থাকে। তারও একটু আগে যায় যে 1349 সালে প্রথম দরিদ্রদের আইন প্রণয়ন করা হয়, যেটা জ্ঞানমূলক প্রশ্নে তোমরা পাবে যে 1349 সাল। 1349 সালে দরিদ্রদের আইন বলতে কি, দরিদ্রদের কল্যাণে, যে কোনো আইনই কোনো না কোনো কল্যাণে, মানুষের কল্যাণে, মঙ্গলের জন্য নির্মিত হয়। দরিদ্রদের সংগঠিত করা, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, সামাজিকভাবে তাদের স্বীকৃতি দেওয়া, তাদের বস্তুগত সাহায্য দেওয়া, এইগুলো বিবেচনা করেই 1349 সালে প্রথম দরিদ্র আইন সংগঠিত হয়, প্রথম দরিদ্র আইন। তার পরবর্তীতে অনেকগুলো আইনই আছে। 1597 সাল পর্যন্ত তোমাদের যে আইনগুলো আছে এগুলো প্রত্যেকটাই দুর্বল, কোনো না কোনো দিক থেকে অতটা শৃঙ্খলিত না, সংকলিত না। সেই জন্যেই এই মাঝের আইনগুলোকে একসাথে করে সাম আপ, যেটাকে বলে, একটু সামারাইজ করে, ছোট করে 1601 সালে দরিদ্র আইনটা প্রণয়ন করা হয়। এবং পেশাদার মর্যাদার ক্ষেত্রে দরিদ্রদের আলাদা করে সরকারিভাবে স্বীকৃতি, দরিদ্রদের দায় দায়িত্ব যে সরকার নিতে চায়, এই স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে 1601 সালের দরিদ্র আইনটা খুবই জরুরি। যেহেতু এটা এলিজাবেথের আমলে এই আইনটা, অনেক সময় 1601 সালের দরিদ্র আইনকে এলিজাবেথের শেষের দিকে আইনটা প্রণয়ন করা হয়, এলিজাবেথীয় দরিদ্র আইন নামে এটাকে মনে করা হয় বা এটা পরিচিত। পরীক্ষা এটাও থাকে যে 1601 সালের দরিদ্র আইনটা কি আসলে এলিজাবেথীয় দরিদ্র আইন? হ্যাঁ, নিশ্চয়ই এটা এলিজাবেথীয় 43তম আইন হিসাবেও কিন্তু এটা আবার স্বীকৃত। এগুলো বিষয়গুলো তোমরা মনে রাখবে, ইতিহাসগুলো মনে রাখবে। আর এই মাঝের আইনগুলোর অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে দূর করে দরিদ্র যারা আছে
আরেকটা কথা বলি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সমাজকর্মের জন্ম কিন্তু শিল্প বিপ্লবের পরে। শিল্প বিপ্লবের পরে যেগুলো আমাদের আর্থসামাজিক অবস্থার যে উন্নয়ন করা, আমাদের প্রযুক্তির যে আবির্ভাব, তার ফলে আমাদের যে প্রযুক্তির সাথে আমার মন মানসিকতার যে একটা ডিফারেন্স, তার এই ফারাকটাকে দূর করার জন্যে কিন্তু সমাজকর্মের জন্ম। আমি তো মনে করি, আমার ছাত্রছাত্রীদের প্রায়ই বলি যে সমাজকর্মের জন্ম শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হয়েছে বলে তার পরবর্তীতে যে সকল সমস্যাগুলো মোকাবেলা করার ক্ষেত্রেই কিন্তু এই সমাজকর্মের জন্ম। আর আমি প্রায় ক্লাসে তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু সমাজের ডাক্তার, তোমরাও একজন ডাক্তার। সমাজের অসুখগুলো দূর করাই একজন সমাজকর্মীর কাজ। সমাজ থাকলে সেটা ঘুণে ধরবেই, সেটাতে সমস্যা আসবে। এই যে সমস্যাগুলো মোকাবেলা করার জন্যে আমরা সমাজকর্ম পড়ব এবং জানব। এবং সমাজকর্ম পড়তে গেলে আমাদের এই ইতিহাসগুলো জানতে হবে। যেমন 1601 সালের দরিদ্র আইন। 1601 সালের দরিদ্র আইনগুলো আগেই বলেছি যে 1601 সালের দরিদ্র আইন মানুষের দরিদ্রদের সাহায্য দান এবং ভিক্ষাবৃত্তি, বেকারত্ব এগুলো দূর করাই মূলত এই আইনের মূল বিষয়। তার আগে যে বললাম যে রাজা তৃতীয় এডওয়ার্ডের 1349 সালে শ্রম আইন প্রণয়নের মাধ্যমে ইংল্যান্ডের দরিদ্রতা দূরীকরণের প্রথম পদক্ষেপ গ্রহণ শুরু হয়। তারপরে তো আবারও বললাম যে 1597 সালে দরিদ্রতা সম্পর্কিত আইন প্রণয়ন পর্যন্ত বহু আইন প্রণয়ন করা হলেও এগুলো ত্রুটিপূর্ণ ছিল, তাই জন্য এগুলোকে আরেকটু সংকলন করাই হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের বিধান। 1601 সালের দরিদ্র আইনের বিধানগুলো প্রথমে যেটা আমরা বলবো যে পিতামহ বা দাদা দাদির দায়িত্ব, তাদের ভরণ পোষণের ব্যবস্থা কিন্তু নিতে হবে। যারা সচ্ছল, যে পরিবারগুলো সচ্ছল, পিতামাতা দাদা দাদি বুড়ো বুড়ি হয়ে গেছে, তাদের দায়িত্ব আমাদের না, এরকম অস্বীকার করার কোনোই সুযোগ নেই। এই দরিদ্র আইনে একেবারে দরিদ্রদেরকে কল্যাণের ক্ষেত্রে যেহেতু ভাবা হচ্ছে, পরিবারের দিক থেকেও দায়িত্ব অর্পণ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্যারিশ কর্তৃক দরিদ্রদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। যাদের সমর্থন করার কেউ নেই, তাদের দায়িত্ব গ্রহণ করা প্যারিশ কর্তৃক স্বীকৃত। প্যারিশ শুধু সে সমস্ত দরিদ্রদের সাহায্য গ্রহণ করবে যারা স্থায়ী বাসিন্দা। 1601 সালে এই বিধানগুলো খুব মনে রাখা জরুরি। এগুলো মুখস্থ করার বিষয় না, জানতে হবে, পড়তে হবে যে প্যারিসে কমপক্ষে 3 বছর বসবাস করতে হবে অথবা স্থায়ীভাবে বসবাস করতে হবে। তার মানে কি, বসতি স্থাপনের প্রতিও এই আইনটা গুরুত্ব দেয়। আর একটা বিষয় যে প্যারিস শুধু সেসব দরিদ্রদের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করবে যারা প্যারিসে বাসিন্দা। ধনী ব্যক্তিদের, তাদের যদি কোনো ব্যক্তি ধনী হয়, তাদের আত্মীয় স্বজন যদি অসচ্ছল থাকে, তাদের দায়িত্বভার কিন্তু গ্রহণ করতে বাধ্য করা হয়। কাজেই শুধু নিজে নিজে স্বাবলম্বী হওয়া না, তার পরিবার আত্মীয় স্বজনের কেউ স্বাবলম্বী করা, দরিদ্রতার কবল থেকে রক্ষা পাওয়াও কিন্তু এই 1601 সালের দরিদ্র আইনের বিধান। যদি কেউ আত্মীয় স্বজনের দায়িত্ব গ্রহণে অস্বীকার করে, তার জন্য সাজা প্রদানেরও ব্যবস্থা আছে। এবং যদি পুরোপুরি দায়িত্ব গ্রহণ নাও করতে পারে, আত্মীয় স্বজনের যতটুকু পারে তাদেরকে সাহায্য করতে বাধ্য করা হয়। এবং তালিকাভুক্ত করা হয় দরিদ্রদের তাদেরই, যাদের সচ্ছল আত্মীয় স্বজন আছে, যারা ইচ্ছা করলেই তাদের আত্মীয় স্বজনের দায়ভার গ্রহণ করতে পারে, তাদেরকে কিন্তু এই দরিদ্র আইনের তালিকাভুক্ত করা হয় না। ম্যাজিস্ট্রেট ওভারসিওর দ্বারা এদের তালিকাভুক্ত করা হয়। আর একটা 1601 সালের দরিদ্র আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই দরিদ্র আইনের তালিকার ক্ষেত্রে তাদের ক্যাটাগরি, কোন ধরনের দরিদ্র, তাদের কী ধরনের সাহায্য দরকার, এটার প্রতিও গুরুত্ব দেওয়া হয়। যার ফলে হয় কি, ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মের প্রতি এটাকে পেশাদার সমাজকর্ম কেন এটা 1601 সালের দরিদ্র আইনের জন্য জরুরি, যে দেখো যে ব্যক্তিগত যখন খোঁজখবর নেওয়া হয়, তার কোন ধরনের অবস্থা, তার আর্থিক সচ্ছলতা আছে কি না, বা দরিদ্র যদি থাকে কতটুকু, কিভাবে, কোন পর্যায়ে দারিদ্রতার শিকার তারা, এগুলো যখন দেখতে যায়, তখন কিন্তু আলটিমেটলি সমাজকর্ম যে পদ্ধতি আমরা পড়ব পরবর্তীতে, ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন,
এই যে এই যে ব্যক্তির বাড়ি বাড়ি যে আমরা জানছি, পরিবারে জানা হচ্ছে, এগুলো কিন্তু ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্মেরই একটা পদ্ধতি। আস্তে আস্তে পেশাগত দিকে আগানোর দিকে এটা একটা মাইল ফলক। এই জন্য বারবারই বলছি যে 1601 সালের দরিদ্র আইনটা এই পেশাদার সমাজকর্মের স্বীকৃতির ক্ষেত্রে একটা মাইল ফলক। এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, পরীক্ষাতেও থাকে। আর আবারও বলছি যে এই দরিদ্রদেরকে সক্ষম যে কথাগুলো মনে রাখতে হবে, প্রথমত তো দরিদ্রদের কল্যাণের জন্য এই আইনটা, এলিজাবেথীয় আমলে আইনটা 1601 সালে। আর এই যে বিধানগুলো বলা হচ্ছে যে দরিদ্রদেরকে যারা একটু সচ্ছল, তাদের বাবা মা, পিতা আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতে বাধ্য করা হয়, এবং তারাই সাহায্য পাবে যারা প্যারিসে মানে স্থায়ীভাবে বসবাস করবে, কমপক্ষে 3 বছর তাদেরকে বাসিন্দা হতে হবে। আজকে প্যারিসে আছি, অন্যদিন অন্য জায়গা থেকে আমি সাহায্য নিব, এরকম হওয়া যায় না। তো ধনী ব্যক্তিদেরকে দরিদ্র অসহায় ব্যক্তির পরিবার ও সম্পদশালী আত্মীয় স্বজন তাদের ভরণ পোষণ দায়িত্ব গ্রহণ করবে। আর একটা বিষয় জরুরি, যে সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রদের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক বালিকা, এই বিষয়টা আর একটু লিপিবদ্ধ করি আমরা, যে দরিদ্রদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে সক্ষম, অক্ষম, নির্ভরশীল বালক বালিকা। এই সক্ষম, এখানে আনুষ্ঠানিকভাবে ভিক্ষাবৃত্তিকে নিষিদ্ধ করা হয়। আমরা দেখো যে বাড়িতে ভিক্ষা দেওয়াটাকে খুব একটা গর্বের কাজ মনে করি, মোটেও না। এটা তাকে আরও নির্ভরশীল করা হয়, পরনির্ভরশীল করা হয়। একজন সক্ষম, যার কাজ করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, বয়সে ইয়াং, সে ইচ্ছা করলেই কিন্তু তার দুটো মানে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে পারে। তাকে যদি আমি ভিক্ষা দিই, তাহলে সে সাহায্য নিতে নিতে পরনির্ভরশীল হয়ে যাবে, সে স্বাবলম্বীর কথা ভাববে না, আত্মনির্ভরশীল হতে পারবে না। সেই জন্যে এই সক্ষম যারা দরিদ্র, এই 1601 সালের মূল ফোকাসটা এখানে যারা সক্ষম, যারা ইয়াং, যাদের অসুখ বিসুখ নাই, শিশু না, বৃদ্ধ না, যাদের কাজ করার ক্ষমতা আছে, তাদেরকে ভিক্ষা করা একেবারে নিষিদ্ধ এবং শ্রমাগারে পাঠানো। যদি তারা এই ভিক্ষাবৃত্তিতে আবারও মানে পেশা হিসাবে নিতে চায় এবং শ্রমাগারে না যেতে চায়, কাজ করতে না চায়, তাতে তাদের শাস্তিরও ব্যবস্থা দেওয়া আছে। তার মানে বোঝাচ্ছে যে এই যে যারা সক্ষম, তারা তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং তারা তাদের সুযোগ সুবিধাও ভোগ করবে। এই সক্ষমদেরকে শ্রমাগারে পাঠানো এবং ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা, ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করাই হচ্ছে এই 1601 সালের দরিদ্র আইনের একটা ফোকাস, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা অক্ষম বোঝা যাচ্ছে যারা অন্ধ, যারা বধির, যারা কাজকর্ম করতে পারে না, বৃদ্ধ, তারা শিশু, তারা তো কাজ করতে পারবে না। তাদেরকে তাদের যতটুকু পাওয়া মানে পারে তারা শ্রম দিতে, সেটুকু করা হয় এবং তাদের সাহায্য সহযোগিতার দায়িত্ব কিন্তু এই কর্তৃপক্ষ সরকারিভাবে তাদের দায়িত্ব গ্রহণ করে। আর নির্ভরশীল বালক বালিকা, যারা এতিম, দুস্থ শিশু, তারা তো কাজ করতে পারে না, তাদের দায়িত্ব এই সরকার গ্রহণ করে। এই আর্থিক সুবিধা তাদেরকে দেওয়া এবং তাদেরকে স্বাবলম্বী করাই হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের মূল বিষয়। এই নির্ভরশীল বালক বালিকা যারা আছে, এতিম শিশু, তাদের আবার আরেকটা জিনিস ভাবা হয় যে তাদেরকে 3 ভাবে সাহায্য করা যায়। কেউ যদি তাদেরকে দত্তক নিতে চায়, দত্তক শব্দটা আমরা আমাদের কাছে পরিচিত। তার মানে কেউ নিঃসন্তান, তার সন্তান হচ্ছে না, এই নির্ভরশীল এতিম কোনো বাচ্চা বা যারা অসচ্ছল, তাদের বাচ্চার ভরণ পোষণ নিতে চাচ্ছে না, তাদেরকে ইচ্ছা করলে দত্তক নেওয়া যাবে। দত্তক নিলেই হবে না, তার শর্ত থাকতে হবে। এই দত্তক নিয়ে তাদেরকে কাজের মেয়ে হিসাবে ব্যবহার করবে, সেটা হবে না। ওই দত্তক তাদের নিজের সন্তানের মতো করে লালন পালন করতে হবে। এই সিওরিটি দিতে হবে, একটা কাগজ কলমে লিখিতভাবে দিতে হবে। কোনোভাবে যদি কমপ্লেইন করে যে এই দত্তক ছেলেমেয়েরা যে তাদেরকে কাজের মেয়ের মতো ব্যবহার করা হচ্ছে অথবা তাদের নির্যাতন করা হচ্ছে, আদর স্নেহ কম হচ্ছে, তাহলে শাস্তিরও ব্যবস্থা আছে। ইচ্ছা করলে তাদেরকে
মানে আত্মীয় স্বজনরা তো নেবেই তাদের দায়িত্ব, এ বাদেও কোনো পরিবার যদি তাদেরকে ছেলে মেয়েদেরকে দত্তক নিতে চায় তাহলে একটা লিখিত নিয়ম নীতির মাধ্যমে তাদেরকে দেওয়া যেতে পারে। আবার অনেক পরিবার আছে যে তাদের স্নেহ ভালোবাসা দিতে পারছে, আর্থিকভাবে তাদেরকে ওইভাবে লালন পালন করতে পারছে না, তখন তাদেরকে ভাবা হয় যে কিছু সরকার দিচ্ছে, টাকা দিচ্ছে, কিন্তু তাদের দায় দায়িত্ব সমস্ত পিতামাতার মতো করে তারা লালন পালন করছে শিশুকে। আর আরেকটা আছে যে গৃহবৃত্তি, 24 বছর ছেলেদের, মেয়েদের 21 বছর বা বিয়ে হওয়ার আগ পর্যন্ত তাদেরকে করা হচ্ছে। নির্ভরশীল বালক বালিকার কথাটা যেটা বললাম, যে সেই বালক বালিকাকে দত্তক নিতে পারবে ছেলে মেয়েদেরকে, এবং যারা এতিম দুস্থ তাদেরকে শিক্ষানবিশ হিসাবে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এবং মেয়েদেরকে হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে ছেলেদের 24 বছর আর মেয়েদের 21 বছর বা বিয়ে করার আগ পর্যন্ত তারা রাখতে পারে। তো 1601 সালে দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা প্রেক্ষিতে বলা যায় যে এই আইনে পূর্ববর্তী আইনগুলো বিধিবদ্ধকরণ, আগের যে আইনগুলো ছিল সেই আইনগুলোকে একেবারে সংকলন করা, লিপিবদ্ধ করা এই আইনের একটা বৈশিষ্ট্য। এই আইনে বসতি অধিকার স্থাপিত হয়, ভিক্ষাবৃত্তিকে একেবারেই নিরুৎসাহিত করা হয় বা বন্ধ করা হয়, ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করা হয়। এই আইনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের ইতিহাসে মানে দরিদ্র ভবঘুরের দায়িত্ব সরকারিভাবে গ্রহণ করা হয়। অসহায় পিতামাতাদের ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে অর্পণ করা হয়। তুমি অসহায় পিতামাতা সন্তান হিসেবে দায়িত্ব নেবে না, এটা বলার কোনো অপেক্ষায় রাখে না। এই আইনের প্যারিসে ম্যাজিস্ট্রেট কর্তৃক নিযুক্ত ওভারসিয়রগণ দরিদ্র আইনের গৃহীত কার্যক্রম দেখাশোনার দায়িত্ব পালন করবে। এই আইনের সাহায্য দানের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। এখন যে আমরা এই যে ত্রাণ বিতরণ করি বিভিন্ন আইন এর মাধ্যমে, আগে রেজিস্ট্রেশন করতে হয়, এগুলো কিন্তু এই যে 1601 সালের দরিদ্র আইনের ধারাবাহিকতায়। দরিদ্র ব্যক্তির কর, ব্যক্তিগত চাঁদা এবং আইন অমান্যকারীদের জরিমানা হতে সাহায্য মূলক কর্মসূচির ব্যয় নির্বাহ করা হয়েছে। তো দরিদ্র আইন সম্পর্কে আমরা জানলাম। এই আইনের অনেক দুর্বল দিকও আছে। অনেকে মনে করে এই আইনটা দরিদ্রদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, এই আইনের মাধ্যমে দরিদ্রদেরকে শ্রমাগারে যে পাঠানো হয়েছে কয়েদিদের মতো আচরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই আইনে যে একসাথে সবাইকে রাখা হচ্ছে তার পয় নিষ্কাশন ব্যবস্থাটা যথেষ্ট না। তো এরকম অনেক দুর্বল দিক থাকতেই পারে, তারপরেও সর্বোপরি বলবো যে এই আইনটা ইংল্যান্ডের ইতিহাসে, ইংল্যান্ডের সমাজকর্ম জন্ম, কিন্তু আমেরিকাতে কিন্তু এটার প্র্যাকটিসটা বেশি, এটাও জেনে রাখা জরুরি যে ইংল্যান্ডের সমাজকর্মের মানে কর্মকাণ্ড শুরু হলেও আমেরিকাতে এর জনপ্রিয়তা বেশি। তো 1601 সালের দরিদ্র আইন আসলে এলিজাবেথীয় দরিদ্র আইন নামে পরিচিত। এটা সমাজ কল্যাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পেশাদার সমাজকর্মের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দানের ক্ষেত্রে এটা মাইলফলক, এটা মনে রাখবে। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, আগামীতে আমরা আরও আইনগুলো জানবো। 1834 সালের দরিদ্র আইন, 1905 সালের দরিদ্র আইন, এগুলো খুব জরুরি। এই আইনগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে তোমাদের সাথে। একটু পড়াশোনার অভ্যাস রাখবে, ঘোরাফেরা যাই করো, শীতের সময় সাবধানে থাকবে। এই তো, ভালো থাকবে সবাই। শুভেচ্ছা।